যদিও বলা হচ্ছিল 2008 সালে যে 2026 সালে গ্যাস আর পাওয়া যাবে না। কয়লা বাইরে থেকে আমদানি করলে আমরা যে $100 আনতে পারি, ইয়েতে বড় পুকুরে কয়লার দাম $176 ওঠে কি করে? আজকের এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি এসবের পেছনে তাদের অবদান আছে। তো তাদের বাদ দিয়ে সরকারকে বলতে হবে, বিআরসিকে, যে 22-এর অন্যধারার আওতায় বলবে যে তুমি সরকারকে এইসব স্টেক হোল্ডার, ইন্ডাস্ট্রিয়াল ভোক্তা, কনজিউমার, বাণিজ্যিক কনজিউমার, আবাসিক কনজিউমার, এই সমস্ত কনজিউমার ক্লাস যখন গণশুনানিতে যে অংশগ্রহণ করে তাদেরকে তুমি ডেকে তাদের কাছে বলো যে তাদের প্রবলেম কিভাবে সমাধান করবে। তারা প্রস্তাব দিক, তারা পরিকল্পনা দিক, সেই পরিকল্পনা সরকার বিবেচনা করবে। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক এম শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ। অধ্যাপক এম শামসুল আলম, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু মাঠে ঘাটে যে জায়গায় নিয়ে যাই, সেই জায়গায় একটা সংকট সবার মুখে, সেটা হলো জ্বালানি সংকট, গ্যাসের সংকট। আপনাদের অনেকেই রান্নার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আবার অনেকে যানবাহন, আমাদের চাকা বন্ধ হয়ে গেছে, গাড়ির চাকা, সেই সাথে ইন্ডাস্ট্রির চাকা বন্ধ হয়ে গেছে, কারখানায় কাজ চলছে না। এই অবস্থা থেকে উত্তরণের পথ কি, এবং এটা সংকটটা কিভাবে হলো, এই সংকট সমাধানের পথ কি, এটা খোঁজার চেষ্টা করব। কারণ আমাদের সাথে অতীব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, জ্বালানি বিশেষজ্ঞ, যার নাম সবাই জানে, অধ্যাপক শামসুল ইসলাম স্যারের কাছ থেকে আমরা প্রথমে একটু জানতে চাই, স্যার, এই সংকটটা কেন? এই সংকটটা হঠাৎ করেই নাকি দীর্ঘমেয়াদী কোনো? না, হঠাৎ করে তো নয়, কারণ এটা তো পুঞ্জীভূত সমস্যা। আমি যদি শুরু করি 2008 সালে দিদেন তত্ত্বাবধায়ক সরকার উদ্যোগে পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কাজকর্ম সবই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই শুরু হয়ে যায়, জাস্ট আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেটা শুরু হয় দিদেন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে। এবং সেই সময় যে 2010 স্ট্র্যাটেজিক প্ল্যান 2010 যেটা প্রকাশ করা হলো যে 2021 সাল পর্যন্ত মেয়াদে, সেখানে এই জ্বালানি মিশ্র বা এনার্জি মিক্স সম্পর্কে যে কথাবার্তা বলা হয়েছিল, একেবারে ক্লিয়ার কাট ইন্ডিকেশন ছিল যে সেই সময়ে যে পরিমাণ গ্যাস ব্যবহার হতো, এটার প্রবৃদ্ধি যেন আর না হয়। এই পরিমাণ গ্যাসই ব্যবহার কনস্ট্যান্টলি অব্যাহত থাকবে, আর গ্যাসের কনজামশন হার বাড়ানো যাবে না, ব্যবহার বাড়ানো যাবে না, ব্যবহার যা আছে সেটাই ওইটুকুই চলবে, ওই পরিমাণেই চলবে। এবং তখন সম্ভবত 600-700 MMC, মানে 0.60 CFT গ্যাস, সম্ভবত 0.560 CFT গ্যাস ব্যবহার হতো। তো সেই জায়গাটা, এই জায়গাটা যদি ব্লক করে সিলিং করে দেওয়া যেত, বলা হয়েছিল কিন্তু সিলিং করে দেওয়া হলে আলটিমেটলি আজকের এই সংকটটা আসতো না, বা চাহিদা ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে আর দ্রুত গ্যাস এক্সস্ট হয়ে গেছে। নতুন গ্যাস অনুসন্ধান হয়নি, নতুন গ্যাস আবিষ্কার হয়নি, অথচ প্রোডাকশন রেট বেড়ে গেছে। তার মানে যদিও বলা হচ্ছিল 2008 সালে যে 2026 সালে গ্যাস আর পাওয়া যাবে না, অথচ গ্যাস পাওয়া যাবে না, কিন্তু তখন অবকাঠামো তৈরি হচ্ছে। বিবিয়ানা থেকে গ্যাস নিয়ে এসে রূপসা পাওয়ার প্ল্যান্টে দেওয়া হবে, একর পাইপলাইন, ট্রান্সমিশন পাইপলাইন বসিয়ে দেওয়া হলো, কিন্তু রোজ কিয়ামত পর্যন্ত রূপসা পাওয়ার প্ল্যান্টে ওই পাইপলাইন দিয়ে গ্যাস যাবে না। 8,000 কোটি টাকা সেই গ্যাস এনার্জি এইভাবে পাবে, প্রাইমারি এনার্জি বিদ্যুৎ কেন্দ্র, এবং সেটা দেখিয়ে বিদ্যুৎ কেন্দ্রে 8,000 কোটি টাকা ব্যয় হয়ে গেল। সে বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, পাইপলাইন দিয়ে গ্যাস যাচ্ছে না। এইরকম সমস্ত ঘটনাগুলোই গ্যাস সেক্টরে ঘটেছে। চাহিদা, গ্যাস দেওয়া যাবে কি যাবে না তার কোনো বস্তুনিষ্ঠ অ্যানালিসিস নেই, অথচ গ্যাসের চাহিদা এভাবে বাড়াই গেছে। এবং তারপরেও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেইভাবে রেট বাড়ানো যায়নি। তারপরেও ইন্ডাস্ট্রিতে গ্যাস যেসব ইন্ডাস্ট্রি আছে তাদেরকে সুস্থভাবে চালানোর জন্য, স্বাভাবিক প্রোডাক্টিভিটি স্বাভাবিক রাখার জন্য যে পরিমাণ জ্বালানি দেওয়া দরকার তা দেওয়া যাবে কি না তা হিসাব করা হয়নি। না হিসাব করেই তাকে তাদের
লাইসেন্স পারমিট দিয়ে দেওয়া হয়েছে এবং তারা ইন্ডাস্ট্রি তৈরি করেছে। যারা যতখানি প্রভাব খাটাতে পেরেছে তারা গ্যাস পেয়েছে, যারা প্রভাব খাটাতে পারেনি তারা দিনের পর দিন বসে থেকেছে। এবং এখানেও একটা বিহাইন্ড দ্য সিন অসাধু ব্যবসা চলেছে, অসাধু নিয়োগ বাণিজ্যের মতো কানেকশন বাণিজ্যও চলেছে। এগুলো বছরের পর বছর চলেছে, এইভাবে বাড়ানো হয়েছে। সিএনজি স্টেশন ওইভাবে তৈরি করা হয়েছে। একসময় আর্টিফিশিয়ালি গ্যাস ক্রাইসিস তৈরি করে বাসাবাড়ি এবং সিএনজিতে, এই দুই জায়গাতে প্রায় এলপিজির দামে গ্যাস দেওয়া হয় এবং এই দুই জায়গায় রেভিনিউয়ে সরকার লাভ করে। এই দুই জায়গাতেই কৃত্রিম ক্রাইসিস তৈরি করে রাখা হতো এবং তাদেরকে ঠেলে দেওয়া হতো বিকল্প জ্বালানিতে। অথচ একসময় তাদের গ্যাস কনজামশন বাড়ানোর জন্য সরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতা ছিল। তার মানে সরকারের মধ্যে পলিসি, যারা পলিসি নির্ধারণ করে সেই পলিসি বিভ্রান্তিটা ভয়ঙ্কর রকম তৈরি হয়েছে এবং সেই পলিসি বিভ্রান্তিটা দুর্নীতির বাসা বাঁধার পরিবেশ তৈরি করে দিয়েছে, ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এবং সেই ক্ষেত্র তৈরি করে দেওয়ার কারণে যেটা হয়েছে, একদিকে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়নি। 2008 সালেই বা 7 সাল, 6 সাল, 3 সাল, 1 সাল এই সমস্ত জায়গাতে পাইপলাইনে গ্যাস ভারতে যাবে, অর্থাৎ আমাদের গ্যাস রপ্তানি করতে হবে। সে রপ্তানি মানুষ আন্দোলন করে ঠেকাইছে। তারপরে টাটার গ্যাস দিতে হবে, তারা গ্যাস দিয়ে স্টিল তৈরি করবে, সার তৈরি করবে, করে রপ্তানি করবে। তার মানে গ্যাস রপ্তানি করারই সমান। কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি করবে, কয়লা উত্তরবঙ্গ থেকে রেল লাইনের দিয়ে নিয়ে যাবে ইন্ডিয়াতে। তার জন্য রেল লাইন বসানো হলো, $9 মিলিয়ন দিয়ে রেল লাইন বসানোর প্ল্যান হয়ে গেল, সবই হয়ে গেল। মানুষের প্রতিবাদের মুখে সেটা হলো না। তাহলে আমদানি নির্ভর হলো কেন? এই প্রশ্নের কিন্তু আজও জবাব পাওয়া গেল না। এরপরে সরকার দুইটা চলে গেছে, বর্তমান সরকারও এখন এগুলোর কারণ খোঁজার দিকে আসছে না এবং তারাও দেখা যাচ্ছে যা করছে এখন পর্যন্ত ধারাবাহিকতা রাখা হচ্ছে। যদিও তাদের বয়স 6 মাস, এখনো তাদেরকে সমালোচনা করার সময় আসেনি, মূল্যায়ন করার সময় আসেনি। তবে মর্নিং শোজ দ্য ডে, মর্নিং যা বলছে তাদের ডে কেমন যাবে তাতে আশঙ্কিত হতে হয় যে যেসব বিষয়গুলো ভেতরের নিহিত আছে তা উদ্ঘাটন করে, তা মূলোৎপাটন করা, নির্মূল করে বিদ্যুৎ খাতে লুণ্ঠনমুক্ত খাতে পরিণত করার জায়গাটা সরকার আসতে চায় কি না, পারবে কি পারবে না সে প্রশ্নটা পরের কথা। পারার জন্য যে সক্ষমতা দরকার সেটা এখন দীর্ঘদিন যেভাবে সরকার নামক প্রতিষ্ঠানটা চলে আসছে, রাষ্ট্রের শাসন বিভাগ যেভাবে মানে বলতে পারেন বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং তাদের লোকজন, জনবল, কর্মকর্তা কর্মচারীদের যে ধরনের মানসিক চিন্তা চেতনায় রূপান্তর হয়ে গেছে, সেসব জায়গায় পরিবর্তন না আসা পর্যন্ত তারা এই সমস্ত কাজের জন্য উপযোগী নয়, উপযুক্ত নয় এবং তাদেরকে দিয়ে কোনো সরকারই পারবে না। ফেরেস্তা আসলেও পারবে বলে আমার মনে হয় না। তাদের এত ডিসঅর্ডার, তারা এতটা আউট অফ অর্ডার হয়ে আছে। আমরা একটু, আপনি যেটা বলছিলেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অভাব আছে এই জায়গায়। এখন তাহলে মানুষের কিন্তু একটা প্রশ্ন যে তাহলে সমাধানটা কি হবে কি হবে না, হইলে পরে কি কবে? এখন ব্যর্থ বিপত্তিগুলোকে এমন ভাবে এসছে, র্যান্ডামলি চলে আসছে ব্যর্থ। যেহেতু পলিসি কনসিস্টেন্সি যদি না থাকে, পলিসি যদি প্রপিপুল না হয়, তাহলে আমি গ্যাস রপ্তানি করার জন্য জানপ্রাণ আমরা উদ্যোগ নিলাম, কিন্তু সেটা সম্ভব হলো না। তাহলে সেই গ্যাস যদি রপ্তানি চলতো, তাহলে রপ্তানি আজও চলতো, সেটা তো বেশি দিনের আগের কথা না। তাহলে সেটা বন্ধ হয়ে গেল, তাহলে আমরা আমদানি নির্ভর হয়ে গেলাম কেন? এটা একটা বড় প্রশ্ন রয়ে গেছে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে ক্রস বর্ডার ট্রেডিং যেটা বলা হয়েছে, এনার্জি ট্রেডিং, সেই এনার্জি ট্রেডিংটা যদি দেখেন তাহলে দেখবেন যে এটা একটা ব্যবসা তৈরি করা হয়েছে, সেই ব্যবসা শুধু ইন্ডিয়ায় লাভবান হবে। ইন্ডিয়াকে কেন্দ্রিক ব্যবসাটা তৈরি হয়েছে, ইন্ডিয়া লাভবান হবে। তাহলে সেখানে আমার লাভবান হওয়ার সুযোগটা আমি নিশ্চিত করতে পারলাম না কেন? তার মানে জ্বালানি সার্বভৌমত্ব বিপন্ন। এখন আজকে দেখা যাচ্ছে যে আমি ভুটান থেকে, নেপাল থেকে যদি আমি জলবিদ্যুৎ আনতে যাই, তাহলে বাণিজ্যিক রেটে ইন্ডিয়ার কাছ থেকে আমাকে কিনতে হবে, ত্রিপাক্ষিক চুক্তি হবে। আমি দ্বিপাক্ষিক চুক্তি করতে পারবো না, দ্বিপাক্ষিক বাণিজ্য হবে না। ইন্ডিয়ার সঙ্গে নেপালের দ্বিপাক্ষিক হবে, নেপালের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক হবে না।
ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক হবে, সব ডিলগুলো, ব্যবসাগুলো, বাণিজ্যগুলো সব দ্বিপাক্ষিক হবে। তো এই যে পলিসিগুলো তৈরি হচ্ছে ঘরের বাইরে এবং ঘরের ভিতরে, ঘরের ভিতরের পলিসিগুলো সরকারকে কেন মুনাফাভোগী হতে হবে? সরকার যখনই দাম বাড়ে তখন সরকারের মুনাফাও বাড়ে, সরকারের ট্যাক্সও বাড়ে, ভ্যাটও বাড়ে, সবই বাড়ে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে দেখেন কোনো পণ্যের যখন দাম বাড়ে তখন ট্যাক্স ভ্যাট কমিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। আর এখানে বরঞ্চ ট্যাক্স ভ্যাট বাড়ে, যখন দাম বাড়ানো হয় তখন সরকারেরও ট্যাক্স ভ্যাট বাড়ে। কেন এই বিপত্তি, কেন এই অসঙ্গতি? আমি বললাম যে ভেতরে বাইরে জ্বালানি খাতকে নিয়ে আজকে দেখা যাচ্ছে যে আমার নিজের তোলা কয়লা, আমি নিজের তোলা গ্যাসের কথা ভাবছি, নিজের তোলা কয়লা আমি যে দামে কিনছি সেই দাম দিয়ে পিডিবি বিদ্যুৎ উৎপাদন করে 10 টাকা রেট পড়ে, আর ইন্ডিয়া থেকে সরকারের যে বিদ্যুৎ আনে তার দাম 8 টাকার নিচে পড়ে। কেন? আমদানিকৃত বিদ্যুতের দাম কম পড়ে আর আমি তৈরি করলে বেশি পড়ে। আমরা চিরকালই জেনে এসেছি যে নিজে তৈরি করলে, নিজে উৎপাদন করলে তার ব্যয় কম পড়ে, আর বিদ্যুতের ক্ষেত্রে উল্টে গেল। আজকে আইওসির গ্যাসের দাম, আইওসির কাছ থেকে যে দামে গ্যাস কেনা হয় তার থেকে মিনিমাম 1 টাকারও বেশি দামে, আইওসির কাছ থেকে 3 টাকা 2 টাকা 77 পয়সা 2022 সালে 2 টাকা 77 পয়সায় কেনা হতো সেই গ্যাসের দাম 3 টাকারও বেশি দামে কেনা হতো বাপেক্সের কাছ থেকে। পরবর্তীতে জ্বালানি বিভাগ নিজে দাম নির্ধারণ করার ক্ষমতা নিয়ে নিল, বিআরসি আইন পরিবর্তন করে সেটা এখন 4 টাকার উপরে চলে গেছে। আদৌ কি তো সেই গ্যাসের দাম 4 টাকা? সেটা কে নির্ধারণ করলো? কয়লা বাইরে থেকে আমদানি করলে আমরা যে 100 টাকা $100 আনতে পারি, ইয়েতে বড় পুকুরে কয়লার দাম 176 টাকা ওঠে কি করে? কোন নিয়মে, কোন বিধানে এগুলো এইসব প্রাইসিংগুলো হয়? আর এগুলো এইসব প্রাইসিং হওয়ার কারণে যা দাম তার থেকে অনেক গুণ দাম বিদ্যুতের দাম বেশি হয়ে যায়। যেখানে ক্যাপাসিটি চার্জ হচ্ছে পাওয়ার প্ল্যান্টের $10 থেকে $12 সাধারণত, বা $15 হতে পারে, সেখানে $32 হয় কি করে পার মান্থ, পার কিলোওয়াট? এইসব করে যে পরিমাণ ব্যয় এবং মুনাফা বাড়ানো হয়েছে, ন্যায়ত যে সমস্ত যৌক্তিক ন্যায্য যে দাম, সঠিক দাম, তা যা হওয়া উচিত বিদ্যুতের, তার তুলনায় মিনিমাম বছরে 50,000 কোটি টাকা বেশি। আমি কয়লা, গ্যাস, তেল এগুলোর কথা ছেড়েই দিলাম। এই ব্যয়গুলো কমানোর মতো সক্ষমতা সরকারের যদি থাকে তাহলে ভবিষ্যতে জ্বালানি খাতের আর পেছনে ফিরে তাকাতে হবে না। আর যদি সরকার তা সক্ষম না হয় তাহলে অন্ধকার দূরীভূত হবে। অনেকেই অনেক কথা বলে যে অমুক জায়গার থেকে গ্যাস তোলা দরকার, সাগরের গ্যাস আসা দরকার, অমুক আসা দরকার, তমুক আসা দরকার। এলপিজির থেকে সাগরের গ্যাস এখন তুললে সে দাম যে আমদানিকৃত এলপিজির দামের থেকে বেশি পড়বে না, সে নিশ্চয়তা দেওয়া যায়? স্যার, এটা অনেকেরই প্রশ্ন, আমারও, এই সাধারণ মানুষের মতো আমারও প্রশ্ন। নতুন গ্যাস ক্ষেত্রে কোনো আবিষ্কার দেখি না বাংলাদেশে, বা গ্যাস উত্তোলনের কোনো প্রক্রিয়া দেখি না। আপনি যেটা বলছিলেন যে 2008 সালে যে আপনারা গবেষণা করে দেখেছেন যে এই ক্রাইসিস হবে 2026 সালে, সেই ক্রাইসিসটাই আমরা দেশে পড়লো। কিন্তু এতদিনেও কেন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের, বা আমরা সমুদ্রের দিকে তাকাচ্ছি না? বললাম যে আমি যখন রপ্তানি করার কথা ভেবেছি, আমার এই গ্যাস সব বিদেশিরা তুলবে, আবিষ্কার করবে, তুলবে, আর তারা রপ্তানি করবে, আমার কিছু করা লাগবে না। আবার যখন সেটা বন্ধ হয়ে গেছে তাহলে তারা তুলবে না, এবং যখন রপ্তানি বন্ধ হয়ে গেল তখন বহু গ্যাস ক্ষেত্র ড্রিল হচ্ছিল, সেগুলো বন্ধ করে ফেলে রেখে চলে গেছে, বা অন্যের কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। আইওসিরা যারা ছিল, কাজ করছিল, 96 সালে খুব বলতে পারেন যে একেবারে সবাই যান প্রাণ দিয়ে নেমে পড়েছিল গ্যাস অনুসন্ধানের জন্য। তারপরে ওটা চলে গেল। যখন আন্দোলন হলো, বিবিএনআর গ্যাস পাইপলাইনে ভারতে আর রপ্তানি বন্ধ হয়ে গেল, পাইপলাইন তৈরি করাও শুরু হয়ে গেছিল। তখন গরজ ছিল আইওসিগুলোর, বিদেশি কোম্পানিগুলোর গ্যাস তুলে তারা ভারতে রপ্তানি করে তাড়াতাড়ি তাদের টাকা তুলে নিয়ে চলে যাবে, তাদের ব্যবসা। তারা তো আমার জ্বালানি নিরাপত্তা কি হবে তা তো দেখবেন, আমার জ্বালানি নিরাপত্তা আমি দেখব। এরপরে কি হলো, তারা চলে গেল। আমরা একদল আবার আসলো আমদানির ব্যবসা করার জন্য। সংসদীয় সদস্যদের মধ্যে, সরকারের মধ্যে বিশিষ্ট মন্ত্রীর মুখ দিয়ে আমি নিজে কানে শুনেছি, তিনি বলেছেন যে সরকারের মধ্যে ভাগ হয়ে গেছে 2টা গ্রুপ। সালমান এফ রহমানের গ্রুপ, যারা আমদানি করবে
এলএনজি, আর উল্টা গ্রুপ যে এলএনজি আমদানি করে আমরা দেউলিয়া হবে, আমদানি করবো না। সালমান ইব রহমানের গ্রুপ জয়ী হয়েছে এবং আমদানিতে গেছে। এই এই যে এলএনজি আমদানির সুযোগ তৈরি করা হলো এবং এলএনজি আমদানি করে আমাদের চাহিদা মেটানো হবে এবং আমরা আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে, সেটা একেবারেই মিথ্যে কথা, ভুয়া কথা, অযৌক্তিক কথা। জ্বালানি আমদানি করার একটা ব্যবসার এই অজুহাতে তৈরি করা হলো। নিজের গ্যাস তোলাটা বাদ পড়ে গেল। নিজের গ্যাস তুললে তার ওই ব্যবসা হয় না। সুতরাং বিগত সরকারের আমলে যে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, মূলত তার এই যে গ্যাস যে আমদানি, এটার মূলত মূল কারিগর উনি। এটা তো প্রতিষ্ঠিত। আমি তো বললাম যে আমি একটা মানে মন্ত্রী যখন আমরা এগুলো নিয়ে আন্দোলন করছি, আমরা বলতে পারি এটাও যে এই যে ক্রাইসিসটা হচ্ছে হঠাৎ করে হয়নি, এইটার পিছনে এই শক্তিগুলো যুক্ত আছে। কিন্তু এখন হঠাৎ করে এলএনজি টার্মিনাল আগুন ধরে পুড়ে গেছে, ডিস্টার্ব হতেই পারে, সেটা একটা আলাদা ক্রাইসিস। সেটা সেই বিষয় 2-5 দিনের মধ্যে সেটা দীর্ঘমেয়াদী সমাধান তো আমরা দেখছি না। প্রশ্ন হচ্ছে তাতে কি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে? আমি আমার চাহিদা মতো গ্যাস পাবো? নিশ্চয়ই না। এক নাম্বার, আমি সাগর থেকে সব গ্যাস তুলে পড়লাম, আমি দেখলাম যে আমার 1 সাগর পানির জায়গায় 1 সাগর গ্যাস হয়ে গেছে। আপনি কি এলএনজির থেকে আপনার গ্যাসগুলো কম দামে পাবেন? যেমন বিদ্যুৎ পাচ্ছেন না, যেমন কয়লা পাচ্ছেন না, তেমন গ্যাসও পাবেন না। কোথাও কি শুনেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হচ্ছে? যখন তৈরি করা হয়েছিল, এত ঝুঁকিপূর্ণ প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করা, আমাদের দেশের মতো গরিব মানুষের দেশে এটা জীবন মরণের প্রশ্ন। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে পুরা ঘনবসতিপূর্ণ দেশের মানুষ পড়ে কয়লা হয়ে যাবে। তারপরেও আমরা মেনে নিয়েছি যে কম দামে বিদ্যুৎ পাবো। সেই বিদ্যুৎ 6 টাকা পাওয়ার কথা ছিল, আজকে 12 টাকায় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ডিসক্লোজ করছে না যে দাম কত হবে। তো এইভাবে ব্যবসা বানানো হয়েছে সব। দেশের অসাধু ব্যবসায়ীদের জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে নেওয়া হয়েছে লুণ্ঠনের, আর বিদেশে অর্থাৎ ভারতের আমদানি বাজারে পরিণত করা হয়েছে। এই ভারতে আমদানি এবং ভারত আমাদের এই জ্বালানি সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জায়গাটা থেকে বর্তমান সরকার কি কোনো ধরনের বড় পদক্ষেপ নিতে পারে আপনি সাজেস্ট করবেন? প্রথমত দেখেন যে আমাদেরকে নানাভাবে আমদানি নির্ভর আমরা হয়ে গেছি। যে একসময় আমদানি নির্ভর আমরা উপযাচক হয়ে গেছি, আর এখন আমরা প্রকৃতপক্ষে আমদানি নির্ভর হতে বাধ্য হয়েছি। কারণ এখন যদি আপনার কয়লা $176 কেনা হতো, আমি বড়পুকুরিয়ার কয়লা পিডিবি $176 কিনতো, কিছুটা কমছে, এখন $35 বোধহয় আসছে নেমে, ভ্যাট দিলে হয়তো $48 হবে। তো সেই কয়লা এখন যদি বিদ্যুৎ কিনে যদি 10 টাকা পড়ে আর 7.5 টাকার কমে আসে, তাহলে আপনার বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা ছাড়া উপায় নেই। উল্টা দিকে আবার 7.5 টাকার বিদ্যুৎ ভারত থেকে পাওয়া যায়, শেষ বা 15 টাকায় পাওয়া যায়, সেই বিদ্যুৎ আমি আদানির বিদ্যুৎ 15 টাকায় কিনতে হবে। এটা সবই আমরা এমন কৌশলগত অবস্থা তৈরি করেছি যে আমরা এরকম একটা ফাঁদ অ্যারেঞ্জ করে ফেলেছি। তেলও সেভাবে আসবে, কয়লাও সেভাবে আসবে। বড় আপনার রামপালের বিদ্যুৎ কেন্দ্রের কয়লাও ভারত থেকে আসার কথা ছিল, আসেনি। ভবিষ্যতে আসবে কিনা বলতে পারি না। যাই হোক, সেটাও আমদানি হয়, সেগুলো নিয়েও যেসব ব্যবসা হয়। তো এইসবগুলো প্রতিকার করা, প্রতিরোধ করে, এগুলো কিন্তু দৃশ্যমান শক্তি দেখা যায় না, কিন্তু এক একটা ভয়ঙ্কর সব শক্তি যারা এইসব জায়গা থেকে নানা খাতে নানা লোকজন নানাভাবে ভাগ করে নিয়েছে, ব্যবসাগুলো নানাভাবে ভাগ করে নিয়েছে। সালমান আহমরা ভাগ করে নিয়েছে, সালমরা ভাগ করে নিয়েছে, সামিদ ভাগ করে নিয়েছে, এরকম সব ভাগ করে নিয়েছে সবাই। এই ভাগ করা লোকজনদের সঙ্গে বিদেশি পুঁজিও জড়িত হয়ে গেছে। আজকে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় $14 বিলিয়ন, আপনার চায়নার সঙ্গে $20 বিলিয়ন, আমেরিকা বাণিজ্য ঘাটতি বাংলাদেশের সঙ্গে আমেরিকার $7-8 বিলিয়ন। আমেরিকা তার বাণিজ্য ঘাটতি পোষানোর জন্য আমাদের ঘাট ধরে নানা ধরনের চুক্তি করাই নিল, দেখলেই নেই তো। কিন্তু আমরা ভারতকে ঘাট ধরে চুক্তি করাইতে পারছি না, কারণ আমার ক্ষমতা ব্যবহার করার মতো যে ক্ষমতা দরকার, সেই ক্ষমতা আমার সরকারের নেই, আমার জনগণের নেই, আমার রাষ্ট্রের নেই। চীনের কথাও একই প্রযোজ্য। আপনি শুধু ভেতরের কথা ভেবেই চলবে না। যারা এই ব্যবসাগুলোর যাদের হাতে চলে গেছে, এখন জোর করে $15 বিলিয়ন এলপিজি কেনাবে আমেরিকা আমাদেরকে দিয়ে, আমরা প্রতিযোগিতামূলক বাজার প্রতিযোগিতায় যেতে পারবো না।
তার কাছ থেকে কিনতে হবে। সেখানে মুক্তবাজার অর্থনীতি ফেল। তো এই যে ব্যাপারগুলো, দেশের বাইরের ব্যাপারগুলো যেভাবে আমাদেরকে আচ্ছন্ন করে ধরেছে, আচ্ছন্ন করে আছে বা জিম্মি করে রেখেছে, সেটা মাথায় রাখা দরকার। এখন আসেন, সরকার এসব সমস্যার সমাধান করার জন্য সরকার যদি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারী বসে এইসব অবস্থা সমাধান করতে চায়, আপনি কি মনে করেন তাদের দিয়ে সম্ভব? সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? সরকারকে নীতিগত কয়েকটা জায়গায় সরকারের সিদ্ধান্ত নিতে হবে। প্রথম হচ্ছে, সরকার মুনাফাখোর হবে না। এই খাত থেকে সরকার যে মুনাফা খায় এবং অন্যদের মুনাফা করার সুযোগ দেয়, সরকার মুনাফা না খেলে সরকারের কর্মচারীরা আজকে মুনাফাখোরের সুবিধা নিয়ে দুর্নীতি করে তারা পয়সা আয় করার সুযোগ নিত না। তারা ব্যবসায়ীদের সেবা করে, জনগণের সেবা করে না। এই অবস্থা আমি আপনার সামনে বসে বলার সুযোগ পেতাম না, আমার মনেও হতো না। আজ এই কথা যত নির্দ্বিধায় বলছি, অত নির্দ্বিধায় 10 বছর আগে বলতে পারতাম না। তাহলে এই অবস্থাটা সরকারকে অ্যাড্রেস করতে হলে, সরকার ব্যবসা বাণিজ্য করতে চায় না, আমরাও মনে করি যে সরকারের ব্যবসা বাণিজ্য করার দরকার নেই। সরকার যেটা সেবা দিচ্ছে, সেই সেবার জন্য যতটুকু পয়সা লাগে সেই পয়সাটুকু শুধু জনগণের কাছ থেকে বিক্রি করে নেবে, চার্জ নেবে, সার্ভিস চার্জ নেওয়ার মতো। তাহলে বিদ্যুতের দাম, জ্বালানি সরবরাহের দাম অনেক কমে যাবে। এইবার আসেন, তারপরে সরকারকে এই যে করবে না। দ্বিতীয়ত, সরকার এই খাতে রেগুলেটরি ব্যবস্থা যেটা বিআরসিকে আদর্শিকভাবে চালানোর সুযোগ দিতে হবে, যাতে বিআরসি কোনোভাবে জনগণের জ্বালানি অধিকার সুরক্ষা কম্প্রোমাইজ না করতে পারে। তার জন্য জনগণকে এম্পাওয়ার্ড করতে হবে। জনগণকে এম্পাওয়ার্ড করতে হলে দুটো কাজ করতে হবে। বিআরসি আইনে 46 ধারায় বলা আছে, এই খাতে যত অপরাধ হচ্ছে সেই অপরাধের বিচার ফৌজদারি আদালতে, ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলা দায়ের করার জন্য বিআরসি একজন অফিসারকে দায়িত্ব দেবে। পাশাপাশি আর একটা ধারায় ইনসার্ট করতে হবে, সেটা প্রয়োজন মনে করলে ভোক্তা প্রতিনিধিও এই মামলা দায়ের করতে পারবে, এই অধিকার যোগ করে দিতে হবে, যাতে আদালতের যাওয়ার অধিকারটা দিলেই সরকারি কর্মকর্তারা যারা এইসব কাজে জড়িত তাদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি জনগণের কাছে নিশ্চিত হলো। থার্ড যেটা করার, যে জ্বালানির মূল্য বাড়ানোর জন্য বারবার যে সরকারের কোম্পানিগুলো, অর্থাৎ সরকার তার প্রতিনিধি এসে যখন বিআরসিতে মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়, তখন সেই মূল্য বৃদ্ধি হলে তার অভিঘাতের শিকার হয়ে আমি ভোক্তা। তাহলে আমি ভোক্তার কেউ অধিকার দিতে হবে যে জ্বালানির দাম কখন পরিবর্তন করা দরকার, সে তখন পরিবর্তন করার জন্য সেও বিআরসিতে যাইতে পারবে। এই নীতিগত জায়গাগুলো যদি সরকার পরিবর্তন করে দিয়ে সরকার ঘুমায় যাক, বাদ বাকিটা জনগণ দেখে নেবে। এইবার আসেন, আজকের সংকট সমাধান তার কর্মকর্তা কর্মচারী, তার প্রতিষ্ঠান পেট্রোবাংলা, বিপিসি, বিআরসি, এদের দিয়ে সম্ভব না। আপনি কি কখনো শুনেছেন যে সংকট মোচনের জন্য তার প্রতিষ্ঠানগুলো তরফ থেকে সরকারের কাছে কোনো প্রস্তাব এসছে? আসেনি। তাদের দেওয়ার সে ক্ষমতাও নেই, তাদের সেটা ইচ্ছাও নেই। কারণ তারা এটা করতে গেলে যাদের বিপক্ষে যাবে তারা তো তাদেরই লোক, তারা তো অলিগার্কের কাজ করেছে তারা, এবং তারা অলিগার্কে পরিণত হয়ে গেছে। তাদের স্বার্থ সংরক্ষণের জন্য ছোট ছোট শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাদের অনুগত শক্তি। তারা সরকারের ক্ষমতাকে, তাদের ক্ষমতাই তো সরকারের ক্ষমতা, তারা তাদের পক্ষে হয়ে কাজ করে জনগণের সর্বনাশ করেছে। আজকের এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এসবের পেছনে তাদের অবদান আছে। তো তাদের বাদ দিয়ে সরকারকে বলতে হবে, বিআরসিকে, যে 22-এর অন্যধারার আওতায় বলবে যে তুমি সরকারকে এইসব স্টেক হোল্ডার, ইন্ডাস্ট্রিয়াল ভোক্তা, কনজিউমার, বাণিজ্যিক কনজিউমার, আবাসিক কনজিউমার, এই সমস্ত কনজিউমার ক্লাস যখন গণশুনানিতে যে অংশগ্রহণ করে তাদেরকে তুমি ডেকে তাদের কাছে বলো যে তাদের প্রবলেম কিভাবে সমাধান করবে। তারা প্রস্তাব দিক, তারা পরিকল্পনা দিক, সেই পরিকল্পনা সরকার বিবেচনা করবে। আপনি আসার কথা বলছিলেন না? আসার কথা হচ্ছে যে আমি তো 71 সালের যুদ্ধ দেখেছি। 71 সালে মানুষই তো যুদ্ধ করেছে, মানুষই তো জীবন দিয়েছে। কটা আওয়ামী লীগের নেতারা তখন জীবন দিয়েছে? কয়টা রাজনীতিবিদ জীবন দিয়েছে? জীবন তো সাধারণ মানুষ দিয়েছে। তারপরে আসেন 70-এ বলছে 90-এ এরশাদ আন্দোলনে কয়জন মানুষ জীবন দিয়েছে? 74, এই যে 5ই আগস্ট 24 কারা জীবন দিয়েছে? কোন নেতা জীবন দিয়েছে? তা আজকের সমস্যার সমাধান সরকারি কর্মকর্তারা করবে, যারা এই অব্যবস্থার বেনিফিশিয়ারিজ,
যারা এখনো কোম্পানিগুলো তারা বেসিক্যালি সংকট তৈরি করবে, সুবিধা এই সংকটের সুবিধাটা তারা ভোগ করবে, আর অভিঘাতগুলো আমরা ভোগ করব। আমাদেরকে সমাধান করার সুযোগ দিতে হবে, এবং আমরা এই মানুষই, সাধারণ মানুষই যারা এগুলো করেছে, দেশের পরিবর্তন করেছে। যদিও রাজনীতির জগতে নেগেটিভ পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন, ক্ষমতা বদল হয়েছে, কিন্তু দেশের এই অর্থনৈতিক জায়গা থেকে মানুষের অধিকার যে জায়গাগুলোকে যে রূপান্তর হতে হবে, সংরক্ষণ সুরক্ষা দেওয়ার জন্য, সেটা হয়নি। সেইটা তাদের এখন সময় এসেছে সরকার তাদেরকে দিয়ে করাক, তারা করে দিক। এতগুলো বিশ্ববিদ্যালয় যেখানে গবেষণা করে আমেরিকাকে টিকায় রেখেছে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো। ওবামা তার 10টা বিশ্ববিদ্যালয়ের নাম করে বলে, মানুষ বলে যে আমেরিকার পতন হবে, এই বিশ্ববিদ্যালয়গুলো যতদিন বেঁচে থাকবে তাদের পতন হবে না। আমি সরকারকে বলবো, তুমি বিশ্ববিদ্যালয়মুখী হও, তুমি বিশ্ববিদ্যালয়কে বলো সমাধান করে দিতে, তারা তোমার সমাধান করে দেবে। তারা সমাধান শুধু করে দেবে না, সমাধান বাস্তবায়ন করে দেখিয়ে দেবে। ছাত্ররা যেমন 10ম শ্রেণীর ছাত্ররা রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করে দেখিয়ে দেয় যে ট্রাফিক পুলিশরা কত অকার্যকর, কত অদক্ষ, কত অক্ষম। ছোট করে শুধু জানতে চাই যে আসলে কি যে সাম্প্রতিক সময়ে যে এখন তেলের মতো কি গ্যাস ক্রাইসিসটা আপনাদের মিটবে কি মিটবে না? দুটো কারণে মেটার সম্ভাবনা আমি দেখি না। বিশ্ববাজারে আপনি যদি আমদানিও করেন, তা আপনি বাজারে প্রতিযোগিতামূলকভাবে দরদাম যাচাই করে কিনতে পারবেন না, বাড়তি দামে নিতে হবে। বাড়তি দামে নিতে হবে। একটা হচ্ছে যে দরদাম যাচাই বাছাই করে কেনার সক্ষমতা, আগ্রহ বা সেই জবাবদিহিতা নাই। আর দ্বিতীয়ত কথা যে আপনি $15 বিলিয়ন এলএনজি আমদানি করবেন আমেরিকা থেকে, ওখান থেকে এলএনজি আমদানি করে এখানে এসে যে দাম পড়বে, সেই দামের এলএনজি দিয়ে আপনি জ্বালানি নিরাপত্তা দিতে পারবেন? আর এর মধ্যে আপনি আপনার দেশের অনুসন্ধান চালায়ে আপনি গ্যাস উৎপাদন বৃদ্ধি করে সেটা করবেন, সেটা করতে চাইলেও যে কাঠামো তৈরি হয়ে গেছে সেটাকে আপনি সংস্কার না করে সেগুলোকে বদলায়, খোল নইচে বদলানোর মতো নৌকোর কথা বলে না, সেটা যদি না বদলায় সেগুলো করতে যান, তাহলে আপনি বটমলেস বাস্কেটে আপনার সব গুডস ঢাললে যে অবস্থা হবে সেই অবস্থা হবে, অর্থাৎ সম্পদ দ্বারা অপচয় হবে। কিন্তু সেই কাজগুলো সরকারের করার ব্যাপারটি যদি মানুষকে যদি এদের পেছনে না লাগায় দেওয়া হয়, সাধারণ মানুষকে যদি আপনি জুজুর মতো ভয় পান, যে সাধারণ মানুষের কথা আসলেই মনে করেন যে ও তারা তো বিশৃঙ্খলা তৈরি করে ফেলবে, আমার সরকারের যদি ভয় হয় যে আমার ক্ষমতায় থাকাই দায় হয়ে যাবে, সুতরাং সাধারণ মানুষ নিয়ে মাথা ঘামানো দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আমার পুলিশে ঠেকাবে, আওয়ামী লীগের যেমন মাথায় ছিল পুলিশ, ছাত্রদল, এসব নিয়েই তাকে চলতে হবে, চলবে, আমলা এসব নিয়েই সে সরকার চালাবে জমিদারি স্টাইলে। সেইভাবে চালাতে যে কি কমপ্লিকেশন তৈরি হয়ে গেল। এটা তো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য না, এবং গণতন্ত্রের রাষ্ট্রের বৈশিষ্ট্য না হলে তো আর রাষ্ট্র টিকবে না। তাই এখন আপনার সেই জায়গাটা, এইসব জায়গা থেকে সরকারকে শিক্ষা নিতে হবে। নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে স্যার, সরকার তো স্বল্প সময়ে ধরে এগোচ্ছে, অনেকগুলো ক্রাইসিস পার করছে। আমরা আশা করি যে আপনারা যে পরামর্শ দিচ্ছেন, এই সরকার সেই পরামর্শগুলো নিয়ে এগিয়ে যাবে এবং সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবে, এবং সেটা মানুষকে সম্পৃক্ত করতে হবে, মানুষকে এম্পাওয়ার করতে হবে। এবং দেশের যে জনবল তৈরি হয়ে আসছে বিশ্ববিদ্যালয় থেকে, এতগুলো বিশ্ববিদ্যালয়, 150-200 বিশ্ববিদ্যালয়, তাদেরকে কোনো জায়গায় রাখা আমরা কাজে লাগাবো না কেন? ধন্যবাদ শামসুল আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম জ্বালানি সংকট নিয়ে এবং সমাধানের পথ নিয়ে। নিশ্চয়ই সরকার আমাদের এই কথাগুলো শুনবেন এবং ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায়, বিশেষ করে গ্যাস সংকট মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ নেবেন। এবং সেই সাথে আমরা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা যারা আছেন, গবেষণা করেন, তাদেরকে এই সংকট সমাধানে যুক্ত করবেন, সাধারণ মানুষকে যুক্ত করে এই সমাধানের পথ এগিয়ে বের করবেন, সেই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।